বাংলাদেশের নারী ফুটবলাররা যেন হারতে ভুলে গেছে। ন্যাশনাল টিমের পর এবার অনূর্ধ্ব-20 দলটা হয়ে উঠেছে অপরাজেয়। আন্ডার-20 এশিয়া কাপ কোয়ালিফায়ারে স্বাগতিক লাওসকে হারানোর পর এবার পূর্ব তিমুরকে 8-0 গোলে উড়িয়ে দিয়েছে আফিদা বাহিনী। সেই সুবাদে এশিয়ান কাপে কোয়ালিফাই করার দৌড়ে অনেকখানি কি এগিয়ে গেল বাংলাদেশ। খালিদ জামিলের রিপোর্টে থাকছে সেই ইকুয়েশনের বিস্তারিত। দেখতে নিরীহ আফিদা খন্দকার মাঠের লড়াইয়ে ঠিক ততটাই খতরনাক। দলকে সবসময় উজ্জীবিত রাখেন, প্রতিপক্ষ হোক দুর্বল কিংবা শক্তিশালী, সব সময় ধসিয়ে দেওয়ার মানসিকতা তার। তিনি বাংলাদেশের বর্তমান ক্যাপ্টেন, একই সাথে লাওসের লাল সবুজ অনূর্ধ্ব-20 দলকেও নেতৃত্ব দিচ্ছেন। সিনিয়র টিমকে নিয়ে মিশন অস্ট্রেলিয়া মানে আগামী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছেন আগেই। তার ক্যাপ্টেন্সিতে আন্ডার-20 এশিয়ান কাপটাও কি খেলতে পারবে বাংলাদেশ? চলুন উত্তরটা খোঁজা যাক। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে গ্রুপ এইচ থেকে খেলছে বাংলাদেশ। সেখানে প্রথম ম্যাচে লাওসকে আর শুক্রবার তিমুর লেস্তের বিপক্ষে 8-0 গোলের জয় পেয়েছে সাগরিকারা। এইচ গ্রুপে 2 ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে বাংলাদেশ এই মুহূর্তে টেবিল টপার। নিয়ম বলছে গ্রুপ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করতে পারলে লাল সবুজ কন্টিনজেন্ট নিশ্চিন্তে উতরে যাবে, সুযোগ করে নেবে মূল এশিয়ান কাপে। আগামী বছরের এপ্রিলে সেই আসর বসবে থাইল্যান্ডের মাটিতে। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হতে কেবল পূর্ব তিমুর আর লাওসকে হারানোই যথেষ্ট নয়, কারণ এই এইচ গ্রুপে আছে দক্ষিণ কোরিয়ার মতো আরেকটি শক্তিশালী দেশ। ওদের সিনিয়র টিম ফিফা র্যাঙ্কিংয়ে 21 নম্বর দল, সেটা দেখেই তাদের ফুটবল অবকাঠামোর একটা আন্দাজ করা যায়। আর এই শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারবে বাংলাদেশ। টুর্নামেন্ট ফরম্যাট অবশ্য বলছে গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হতে না পারলেও সুযোগ থাকছে আফিদাদের সামনে। সেক্ষেত্রে জড়িয়ে পড়তে হবে জটিল সমীকরণে, কারণ নিয়ম অনুযায়ী কোয়ালিফায়ার রাউন্ডে যে 8টা গ্রুপ আছে সেখান থেকে চ্যাম্পিয়ন ছাড়াও পিক করা হবে 3টা বেস্ট গ্রুপ রানার্স আপকে। সেই 3 দলের একটায় থাকতে পারলেও বাংলাদেশ চলে যাবে এশিয়ান কাপের মূল পর্বে। তবে সেজন্য আগামী 10 আগস্টের ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে কেবল গোল ব্যবধান কমিয়ে রাখার হিসেব করলেই হবে না, বাকি 7 গ্রুপে কে কত গোল ব্যবধানে হারছে খেয়াল রাখতে হবে সেটাও। তবে পূর্ব তিমুরের বিপক্ষে যেভাবে দাপট দেখিয়ে ম্যাচ জিতেছে আফিদারা, তাতে কম সম্মানজনক হারের হিসেব করছেই না তারা। সাউথ কোরিয়ার বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে ওরা। বিশেষ করে তিমুর লেস্তের সাথে 8-0 গোলে জিতে পাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। শুক্রবারের ওই ম্যাচে হ্যাট্রিক করেছেন শ্রীমতী তৃষ্ণা, একটি করে গোল করেন সিনহা জাহান, শান্তি মার্ডি, নবীরন খাতুন, মুনকি আক্তার ও মোসাম্মদ সাগরিকা। হাফটাইমের আগেই বাংলাদেশের কাছে 5 গোল হজম করে পূর্ব তিমুর। বিরতি থেকে ফিরেও ঘুরে দাঁড়াতে পারেনি তারা। সাগরিকা কৃষ্ণাদের সামনে ব্যস্ত থাকতে হয়েছে কেবল নিজেদের জাল বাঁচাতে। তবুও আরও 3টা গোল হজম করে তিমুর। বাংলাদেশ জয় নিশ্চিত করে 8-0 স্কোর লাইনে। খালিদ জামিল, একাত্তর। নারী ফুটবলে যেন ম্যাজিক ঘটে চলেছে বাংলাদেশে। কি সিনিয়র কি জুনিয়র সব ডিপার্টমেন্টেই উঠছে বাঘিনীরা। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছেও তিমুর লেস্ত থেকে গোল বোনায় ফাঁসিয়েছে বাংলাদেশ। তবে স্কোর লাইন যতটা না অবাক করে তার চেয়ে বেশি চোখে প্রশান্তি এনে দেয় শিখা, সাগরিকা, মুনকিদের স্কিল। তবে কি জুনিয়র এশিয়ান কাপেও নাম লেখাবে আফিদারা? শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সম্ভাবনাই বা কতটা, এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক আবিদ আনোয়ার। আপনাকে স্বাগত খেলা যোগে। ধন্যবাদ। গতকালকের ম্যাচটা আসলে আমাদের কাছে বলতে গেলে যে চোখে প্রশান্তি এনে দিয়েছে, বিশেষ করে যে শিখার যে অলিম্পিক গোলটা ছিল, শান্তি মার্ডির যে অলিম্পিক গোলটা ছিল, এই যে স্কিল, বাংলাদেশ নারী ফুটবল দল এভাবে ড্রিবল করে গোল করবে, কর্নার থেকে গোল করবে, এগুলো তো ভাবার বাইরে ছিল একসময় আমাদের। না, আমাদের মেয়েরা কখনোই কিন্তু স্কিল কম আছে বা ওরা ট্যাকটিক্যালি একটু পিছিয়ে আছে এরকম কখনোই ছিল না, যেটা কিনা আমাদের মেন্স ফুটবলের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে আমাদের প্লেয়াররা অতটা বেশি স্কিলফুল না, ওরা খুব বেশি ফিট বা অতটা স্কিলফুল না। কিন্তু আমাদের মেয়েরা কিন্তু বরাবরই আপনি জুনিয়র ব্যাচ থেকে ওরা একসাথে খেলতেছে এবং ওরা মোটামুটি একসাথে খেলার ফলে ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যেটা অনেক ভালো ছিল এবং ওরা খুবই স্কিলফুল। আপনি দেখবেন যে প্রতিটা প্লেয়ার ড্রিবলিং আছে, লং শট আছে পায়ে এবং টেকনিক্যালি খুবই ভালো। বাট আমাদের মেয়েদের যে সমস্যাটা ছিল আমি বলবো সেটা ছিল একটা মেন্টাল ব্লকেজ ছিল, যে আমরা যে ভালো ভালো টিমের সাথে জিততে পারি, আমরা যে বড় টিমের সাথে জিততে পারি, আমরা যে 90 মিনিট ডোমিনেট করে খেলতে পারি, এই জিনিসগুলো মিসিং ছিল বডি ল্যাঙ্গুয়েজে। বাট আলটিমেটলি আমরা যখন বাটলারের মতো একজন হাই প্রোফাইল কোচকে নিয়োগ করেছি উমেন্স ফুটবলের জন্য, তো এই ধরনের কোচটা আসলে অবশ্যই চেষ্টা করে একটা ইম্প্যাক্ট রেখে যেতে। আমরা যদি বাটলারের অতীত ইতিহাসগুলো দেখি, সে যেখানেই গেছে সে সব জায়গাতে একটা ইম্প্যাক্ট রেখে আসছে। সে যখন লাস্ট গাম্বিয়াতে ছিল,
ওইখানে হচ্ছে তার হচ্ছে মানে বেশ ভালো মানে ইয়াং প্লেয়ারদের নিয়ে কাজ করে সে, এবং ইয়াং মানে পুরো টিমেরই হচ্ছে আপনার ইয়াং এজ মানে এভারেজ এইজটা কমে আনছিল। আলটিমেটলি কিন্তু আমরা সিনিয়র টিম বলেন, বাংলাদেশ উইমেন্স টিমের আপনার হচ্ছে আন্ডার 20 বলেন, আন্ডার 17 বলেন, বাটলারি দেখাশোনা করতেছে, এবং হচ্ছে পুরা সিস্টেমটা একটা প্লেইং স্টাইল দাঁড়িয়ে গেছে যে আমরা হাই লাইন ডিফেন্স খেলতেছি, আমরা মেন্টালি হচ্ছে ওদেরকে ডমিনেট করার চেষ্টা করতেছি, কিন্তু আমরা কিন্তু আগে থেকে বড় প্রতিপক্ষের সাথে যে খেলার একটা ভয় ছিল ওই ভয়টা কিন্তু আমাদের মধ্যে আর নাই, এটা কেটে গেছে। তার মানে কি এটাই দাঁড়াচ্ছে যে অনেক সময় আমরা বলে থাকি যে আমাদের ফুটবলারদের মাঝে স্কিলের কিছুটা অভাব রয়েছে, বিশেষ করে পুরুষ ফুটবলারদের ক্ষেত্রে এই কথা বারবারই চলে আসে। অনেক সময় আমরা বলি যে বাংলাদেশকে আসলে ফুটবলে খুব বেশি দূর দেখার কোনো অবকাশ নেই, অনেক সময় আমরা বলি যে আমাদের সাফ পর্যন্তই গন্ডি। আসলে কি এই যে পিটার বাটলার বা একজন কোচে কি আসলে সব পুরো চিত্রটা বদলে দিতে পারে? বাংলাদেশের ভেতর তো সেই অ্যাবিলিটিটা আছে, এটাই তো এখন প্রমাণিত হচ্ছে। হ্যাঁ দেখেন, ফুটবল হচ্ছে পুরোটাই কোচের খেলা, যেমন ক্রিকেটে অধিনায়কই সব, ফুটবল হচ্ছে কোচই সব। আলটিমেটলি একজন ভালো কোচ কি করতে পারে, মানে একজন যোগ্য কোচ কি করতে পারে, সেটা কিন্তু পিটার বাটলার বিগত বেশ কয়েক মাস যাবত কনসিস্টেন্টলি দেখাচ্ছে। এটা কিন্তু কোনো ফ্লুক না যে আজকের ম্যাচে আমি জিতছি কালকে আমি হেরে যাচ্ছি, এরকম না। সে কনসিস্টেন্টলি একটা নির্দিষ্ট প্লেইং স্টাইলে খেলতেছে, যেটা কিনা আমাদের মেন সিনিয়র টিমেও নাই। আমরা এক একদিন এক একভাবে খেলতেছি, কিন্তু আমাদের এই মেয়েদের কিন্তু একটা প্লেইং স্ট্র্যাটেজি দাঁড়াইতেছে যে আমরা হাইলাইন ডিফেন্স খেলবো, আমরা পাসিং ফুটবল খেলবো, আমরা অ্যাগ্রেসিভ ফুটবল খেলবো, এবং শুরু থেকে ওরা গোল করে চিন্তা করে। আপনি প্রথম গোলটা যদি চিন্তা করে থাকেন, ওটা কিন্তু একদম কাউন্টার অ্যাটাক থেকে হয়েছে একটা, আমরা বল নিয়ে গেছি বাট ওরা কাউন্টার আসতেছে, আমরা আবার ইন্টারসেপ্ট করে ওই ইয়াতে আমরা হেডে গোল করলাম। তো আলটিমেটলি কিন্তু এটা হচ্ছে, এটা বলতে হবে যে কোচ তার যে প্লেইং ফিলোসফি, তার যে সাহসী ফুটবল খেলার মানসিকতা, এটা হচ্ছে মেয়েদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন। আর হচ্ছে সাহস হচ্ছে সংক্রামক, তো এই সাহসটা হচ্ছে সবার মধ্যে সংক্রমিত হয়ে গেছে, এবং তারা হচ্ছে হারার আগে হারতেছে না, এবং লাস্ট মোমেন্ট পর্যন্ত তারা ফাইট করে যাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি সাউথ কোরিয়াকে বিট করতে পারবো কিনা? আমাদের সামনে বড় একটা চান্স রয়েছে থাইল্যান্ডে মূল পর্বে খেলার আগামী বছর। সেক্ষেত্রে সাউথ কোরিয়া এখন র্যাঙ্কিংয়ে 30-এর মধ্যে আছে, তারা 20 থেকে 30-এর মাঝে আছে, সম্ভবত 21-এ রয়েছে তারা। বাংলাদেশ তো এখন 104-এ উঠে গেছে, যদিও এটা জুনিয়র টিম, তারপরেও র্যাঙ্কিংয়ের একটা তো থাকি, একটা আভাস থাকে দলের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে মানে এভাবে বলি আমরা যে সাউথ কোরিয়া যে অবস্থায় আছে ওরা আমাদের থেকে অনেক ভালো অবস্থায় আছে, কারণ আমাদের উমেন্স টিম মাত্র সিনিয়র টিমটা মাত্র এই বছর হচ্ছে এফসি কাপ কোয়ালিফাই করলো। তারপর আমাদের আন্ডার 17 বেশ কয়েকবার খেলছে এশিয়া কাপে, বাট আমাদের কিন্তু আন্ডার 20 কখনো খেলে নেই। ইভেন আমরা বিগত 5 বছরে 12টা ম্যাচ খেলে মাত্র 2টা জয়, অথচ এই টুর্নামেন্ট খেলে আমরা 2টা জয় পেয়েছি। তো আমাদের কিন্তু এখন মাইন্ড সেট আপটা সম্পূর্ণ পজিটিভ। আমরা কিন্তু মানে হচ্ছে মানে ওই ইয়াতে নাই যে আমরা দেখি কি হয়, মানে হারবো না বা হচ্ছে ড্র করবো বা সম্মানজনক হার, এইসব ব্যাপারটা কিন্তু নাই, কারণ আমাদের মেয়েরা হচ্ছে ফাইট করে খেলতেছে। তো কালকের যে লাউসের সাথে কোরিয়া ম্যাচটা খেলেছে, আমি বলবো যে লাউস খুবই হার্ড টাইম দিয়েছে কোরিয়াকে, এবং হচ্ছে আমি সবগুলো অ্যানালিসিস রিপোর্ট দেখতেছিলাম বিভিন্ন টিভি চ্যানেলে। তো মানে ইন্টারন্যাশনাল রিপোর্টগুলো এরকমই যে লাউস যে এতটা বেশি চমকে দেবে সাউথ কোরিয়াকে, এটা সাউথ কোরিয়া হয়তো আশা করেনি, যেহেতু তারা হচ্ছে কতবার আন্ডার 20 ওয়ার্ল্ড কাপও খেলে আসছে। তো এই ধরনের টিমের সাথে যদি আপনি সাহস নিয়ে খেলতে পারেন, আমরা যদি না হেরে যাই খুব বড় ব্যবধানে, আমরা তো আসলে স্বপ্ন দেখতে বাধা নেই। কারণ হচ্ছে আমরা যদি বেস্ট সেকেন্ড রানারগুলো দেখি, ইরানের গোল ডিফারেন্স হচ্ছে সম্ভবত, সরি জর্ডান 1 নম্বরে আছে, জর্ডান হচ্ছে 12, গোল ডিফারেন্স 12, আমাদের হচ্ছে 10, ইরানের হচ্ছে 5। তো আমরা যদি হেরেও যাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেখতে হবে যে গ্রুপের বাকিদের পজিশনটা আসলে চেঞ্জ হচ্ছে কিনা, বা আপনি ড্র করতে পারি। তো আসলে মানে ড্র করতে পারলে আমরা মানে কোনো ইয়া নেই, মানে কোনো যদি কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নাই। তো আমরা যদি ড্রর জন্য খেলি আসলে এটা সম্ভব, খুব বেশি সম্ভব, অসম্ভব কিছুই না। আমাদের যে সিনিয়র টিমটা রয়েছে তারা তো আগামী বছর এএফসি এশিয়ান কাপের মূল পর্ব খেলবে অস্ট্রেলিয়াতে, সেই টিমের 9 জন এবার খেলছে, জুনিয়র এশিয়ান কাপ বাছাই খেলছে। তো যদি কিনা সাউথ আফ্রিকাকে আমরা সাউথ কোরিয়াকে আমরা বিট করতে পারি, যদি কিনা ড্র করতে পারি, তবে তো আমাদের নেক্সট স্টেজে যেটা কিনা আমরা অস্ট্রেলিয়া, সেটা আমাদের জন্য হেল্পফুল হবে, কারণ আমাদের সেখানে উত্তর কোরিয়া আমাদের প্রতিপক্ষ থাকবে। তো কোরিয়ান ফুটবল সম্পর্কে একটা আইডিয়া তো আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। আচ্ছা, না দুইটা দেশ আসলে দুই রকম, ওদের হচ্ছে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চায়না, উজবেকিস্তানের গ্রুপটা আমরা বলছি, মানে একদম বলতে গেলে আসলে মানে এতটা শক্তিশালী প্রতিপক্ষ আমরা মানে না পেলেও হয়তো ভালো হতো। মানে সত্যি কথা বলতে প্রথমবারের মতো যাচ্ছে, মানে অবশ্যই শুধুমাত্র আমরা যে ঘুরে আসতে যাচ্ছি, প্রথমবারের মতো অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি, এটা অবশ্যই হবে না। কারণ আমি পিটার বাটলারকে যতদূর এখন পর্যন্ত বুঝতে পেরেছি, ভদ্রলোক হচ্ছে ফুটবলটাই খেলাতে চান এবং ফুটবলটা ভালোভাবে খেলাতে চান, এবং উনি হচ্ছে ওনার একটা মানে যে প্লেইং ফিলোসফি আছে এটা মেনেই খেলতে চান। তো আমি আশাবাদী যে পিটার বাটলার হয়তো হচ্ছে শুধুমাত্র এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই যাচ্ছে না, কিছু হলেও করে দেখাতে পারে হয়তো। মানে আমরা যদি একটা ম্যাচ বা 2টা ম্যাচ মানে যেটা আসলে টাফ,
একটা ম্যাচ বা দুটো ম্যাচ ড্র করতে পারি, এটা আমাদের মেয়েদের ফুটবলের জন্য কিন্তু একটা বিশাল বড় মানে স্টেটমেন্ট হয়ে যাবে যে আমাদের মেয়েরা আসলে সাফের গন্ডি বেরিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডও ভালো খেলতে পারতেছে, যেটা কিন্তু আমাদের এখন পর্যন্ত মেন্স ফুটবল থেকে আমরা পাইনি। তবে যেটা বলছিলাম যে 9 জন ফুটবলার, মানে সিনিয়র টিমে 9 জন ফুটবলার এই টিমেও খেলছে আমাদের, তো সেক্ষেত্রে তাদের জন্য এক্সপিরিয়েন্স গ্যাদারিং এর মঞ্চ এটা কেমন হচ্ছে অ্যাকচুয়ালি? আচ্ছা, এটা আসলে একদিক থেকে যেমন মানে খুবই ভালো যে ওরা মানে মেইন আসর খেলার আগেই অনূর্ধ্ব 20 দল খেলে আসতেছে। এটা একই সাথে একটু অ্যালার্মিং কেন? কারণ হচ্ছে ওই সময়তে যারা খেলবে ওরা হয়তো বয়স আর অনেক বেশি থাকবে আমাদের চাইতে, মানে মেয়েগুলোর চাইতে। তো ওরা যদি হয় বাজেভাবে হেরে যায়, এটা একটা মেন্টালি ইম্প্যাক্ট পড়তেও পারে, আমরা জানি না। কারণ আসলে মানে স্পোর্টসে মেন্টালি ফিট থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে মেয়েদের যে হার না মানার মানসিকতা, এটা এখন পর্যন্ত ইমপ্রেসিভ। তো এটা একটা একটা ভালো একটা ড্রেস রিহার্সাল হবে মেইন টুর্নামেন্ট খেলার আগে। তবে এটা আসলে মানে দুই ধরনের টুর্নামেন্ট। এটা আসলে যে আমি এক পাল্লায় মাপতে চাই বা মানে আন্ডার-20 খেলে সিনিয়র টিমে কেমন হবে এটা বলাটা টাফ। কারণ একটা বয়সভিত্তিক টুর্নামেন্ট এবং ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই বয়সভিত্তিক টুর্নামেন্টে হচ্ছে হারায় বা জেতা, ট্রফি জেতাটা মুখ্য কথা না, এখানে প্লেয়ার ডেভেলপমেন্টের মুখ্য কথা। কিন্তু এটা আমাদের জন্য ভালো যে আমাদের একই সেট অফ প্লেয়ার্স আন্ডার-17, আন্ডার-20 এবং সিনিয়র টিমে খেলতেছে, এতে করে হচ্ছে কোচের জন্য কাজটা সহজ হয়ে যাবে। অবশ্যই। আমরা যদি আবার একটু পুরুষ ফুটবলের দিকে প্রথম প্রসঙ্গটা টানি, যে আমরা হামজা চৌধুরীকে পেলাম, সমিত সোমকে পেলাম, ফাহমিদুল আসলেন, কিউবা মিচেলও আসছেন। আমরা পুরুষ ফুটবল দলে তারকার কোনো অভাব পাচ্ছি না, তবে মানে তারকা আসলে তো হচ্ছে না, আমাদের সাকসেসটাও দরকার। কিন্তু নারী ফুটবল ঠিক একদম ব্যতিক্রম, সেখানে আমরা সাকসেস পাচ্ছি একের পর এক। তাহলে বাংলাদেশ ফুটবলের যে ব্র্যান্ডিং এর কথা আমরা বলি, এই কমিটি আসার পর যে ব্র্যান্ডিং এর কথা বলছে, বাংলাদেশ নারী ফুটবল দিয়ে আমরা কতটা আসলে স্ট্রং ব্র্যান্ডিং করতে পারছি ওয়ার্ল্ড ওয়াইড? আচ্ছা, মানে সত্যি কথা বলতে হামজা সমিত আসার আগে যে পরিমাণ ব্র্যান্ডিং মার্কেটিং আমরা দেখেছি, শুধুমাত্র একটা ম্যাচকে ঘিরে এই পরিমাণ ব্র্যান্ডিং মার্কেটিং বা হচ্ছে মিডিয়া অ্যাটেনশন কিন্তু মেয়েদের বেলায় খুবই কম, মানে নগণ্য বললেই চলে। অথচ হচ্ছে আমরা যদি ফুটবল আমার বাইরের দেশকে পরিচয় করাতে চাই, আমার কিন্তু আসলে মেইন স্ট্রিম নিয়ে বলার কিছুই না, একটা সাবজেক্ট ছাড়া। কিন্তু আমাদের সেখানে কিন্তু একের পর এক মেয়েরা হচ্ছে সাব তো রেগুলারই জিততেছে, প্রায় রেগুলার বেসিসে সাব জিততেছি আমরা, এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেও তারা হচ্ছে একটা বেশ ভালো লেভেলে কম্পিট করতেছে। তো আমার মতে হচ্ছে আসলে বাফুফের উচিত এখন লোকাল কোম্পানিগুলোকে বোঝানো যে দেখো, দে হ্যাভ দ্য প্রসপেক্টস, তুমি যদি ইনভেস্ট করো তোমার কোম্পানি একটা ভালো একটা এক্সপোজার হবে ইন্টারন্যাশনাল মার্কেটে। কারণ আমরা কিন্তু নেক্সট সিনিয়র টিম খেলতে যাচ্ছি অস্ট্রেলিয়াতে, আবার চায়না 20 কোয়ালিফাই করে ফেলি আমরা, তো সেখানে আমরা যাবো থাইল্যান্ডে। তো আসলে এই ধরনের মার্কেটিং ব্র্যান্ডিংটা আসলে বিএফএফ এর এখন থেকে ভাবা উচিত। শুধুমাত্র পুরুষ ফুটবল নিয়েই যে আপনার ব্র্যান্ডিং আর মার্কেটিং করতে হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি টোটাল ফুটবলটাকে কীভাবে মার্কেটিং করতেছেন। টোটাল ফুটবল মার্কেটিং বলতে আপনার এই জায়গার মধ্যে আপনার মানে ফুটবলের প্রতিটা জিনিস কিন্তু আপনার অ্যাসেট, এখানে আপনার লিগ আপনার অ্যাসেট, আপনার যতগুলো লিগ হচ্ছে পুরোটা কিন্তু আপনার অ্যাসেট। তারপর কারণ সত্যি কথা বলতে হয়তো অনেকেই বলবে যে লিগ তো আসলে লিগ ম্যানেজমেন্ট কমিটি, তাই তো লিগ ম্যানেজমেন্ট কমিটি কিন্তু একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট বডি না, এটা কিন্তু বিএফএফের এখন পর্যন্ত একটা পার্ট। এটা যদি হচ্ছে আইএসএল এর মতো একটা আলাদা পার্ট হতো, তখন তো আপনি বলতে পারতেন যে লিগ ম্যানেজমেন্ট কমিটি ব্র্যান্ডিং মার্কেটিং টিম কোথায় নাই। কিন্তু আলটিমেটলি কিন্তু সম্ভবত সেপ্টেম্বর থেকে আমাদের ফার্স্ট ঘরোয়া টুর্নামেন্ট শুরু, কিন্তু সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার পর আমরা কিন্তু এখন পর্যন্ত মানে ওই একটা ম্যাচ ঘিরে যে পরিমাণ উন্মাদনা দেখেছি, মানে সব জায়গাতে যে পরিমাণ ব্র্যান্ডিং বলেন, যে পরিমাণ প্রচারণা বলেন, আমরা কিন্তু মানে এটা দেখতেছি না। ইভেন হচ্ছে আবাহনীর ম্যাচ আছে, আবাহনীর তরফ থেকেও কিন্তু ওই রকম প্রচারণা নেই, বাফুফেরও নেই। তো আসলে আলটিমেটলি মানে হামজা সমিতির জন্য সব করবো, আমার ফুটবলের বাকি কিছু নাই, এটা আসলে আলটিমেটলি একটা ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে, বৈষম্য হয়ে যাচ্ছে। আমি বলবো এটা হয়তো একটু দেখা উচিত। বৈষম্যের কথা যেহেতু তুলেন, আমরা দেখতে পাচ্ছি যে জামাল ভুঁইয়া একটা নাম প্রস্তাব করেছে বিএফএফ কে, সেটা হচ্ছে গিয়ে আনিকা সিদ্দিকী। তাকে ন্যাশনাল উইমেন্স টিমে ঢোকানোর একটা প্রয়াস চলতে পারে সামনের দিনগুলোতে। তবে এটা কি ঠিক হবে এই মুহূর্তে? বড় প্রশ্ন, যে দলটা আপনার এতদিন ধরে একসাথে থেকে তারা বাংলাদেশকে এশিয়ান কাপের মতো একটা প্রেস্টিজিয়াস মঞ্চে তুললো, সেখানে আপনি একজন প্রবাসী ফুটবলারকে সামহাউ ইনক্লুড করছেন, যিনি বাদ পড়বেন, সেটা তার প্রতি অবিচার হবে কিনা, বা এই যে দলের মধ্যে যে একটা ইউনিটি, সেটা কি আসলে নষ্ট হবে কিনা? আচ্ছা, এটা জামাল সাজেস্ট করছিলেন, আমি জানি না, এটা আমি আপনাকে শুনলাম। বাট তবে যদি করে থাকে তাহলে হয়তো মানে জামাল অবশ্যই বুঝতেছে যে ওর কোয়ালিটি আছে। আমি যদি ভুল না করে থাকি, এই কাজটা শুরু হচ্ছিল পল ইসমনি যখন টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন, তখন থেকে ওর সুইডিশ ক্লাবের সাথে যোগাযোগ হচ্ছিল বাফুফের তরফ থেকে। তখন একটু হয়তো ভাটা পড়ে গেছিল আলোচনায়, সেটা হয়তো নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে। এবং আমাদেরকে কিন্তু শুধুমাত্র মানে এই মেয়েটাই না, মানে আরও অনেকগুলো ফুটবলার কিন্তু হচ্ছে ইংল্যান্ডে খেলতেছে, তারা হচ্ছে আপনার ইভেন মানে কিছু কিছু মেয়ে আছে যারা কিনা এখন আমেরিকার কলেজ ফুটবলে খেলতেছে এবং বেশ ভালো লেভেলে খেলতেছে। তো হয়তো মানে আমরা মানে আমি জানি না মানে বাফুফের কোনো প্ল্যান আছে কিনা, কিন্তু আমার মতে জাতীয় দলে যারা যোগ্য, সেখানে প্রবাসী হোক, মানে সেটা হচ্ছে হোমগ্রোন হোক
এটা কোনো ফ্যাক্ট না। যারা যোগ্য, এখনই কি চেঞ্জ আনা কি দরকার কিনা? চেঞ্জ আনা দরকার কিনা এটা তো ফ্যাক্ট না, দেখতে হবে সে আমার মানে সে যোগ্য কিনা। মেন কথা হচ্ছে সে যোগ্য কিনা। সে যোগ্য হলে মানে কোচ কেন খেলাবে না? কোনো কোচই চায় না যে তার দলের সেরা প্লেয়ারকে বসায় রাখতে মাঠে নামতে। এটা কখনো কোনো কোচ চায় না। তো বাটলার যদি মনে করে যে এই মেয়েটা হচ্ছে তার জন্য, তার টিমের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, তাহলে সে অবশ্যই ডাকবে, অবশ্যই ম্যাচ খেলাবে। এখানে হচ্ছে এই মানে মোমেন্ট বলে কিছু নাই, বিষয়টা হচ্ছে আসলে সামগ্রিক। আপনি টোটাল ফুটবলটাকে সামগ্রিকভাবে একটা পর্যায়ে কোথায় দেখতে চান এটা। অবশ্যই সেক্ষেত্রে যেহেতু আগামী বছর এশিয়ান কাপ মূল পর্বটা রয়েছে আমাদের জন্য, তো এর আগে আমরা দেখতে পাচ্ছি আমাদের ঘরোয়া লিগ নেই মেয়েদের, এটা প্রথম একটা সমস্যা। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনজন সিনিয়র ফুটবলার তারা এখন ভুটানে খেলছে, যে ভুটান লিগে তারা অহরহ গোল করছে, 20টা 14টা 15টা করে গোল করছে। তো এমন লিগে খেলে আমাদের স্কিল কত ডেভেলপ হচ্ছে, আর এখানে বাফুফের বা কি করণীয় আছে বিদেশের কোনো লিগ বা কোনো দলে আসলে এদেরকে জায়গা করে দেবার জন্য? আচ্ছা, বাফুফের তরফ থেকে আসলে মানে বাইরের লিগগুলোতে ট্রায়াল অ্যারেঞ্জ করা বা এই ধরনের কাজ করা একটু ডিফিকাল্ট আছে ফেডারেশন। কিন্তু আমরা ফেডারেশনে শুনতে পাচ্ছি তো যে অস্ট্রেলিয়া একটা ক্লাব থেকে একটা অফার এসেছে ঋতুপর্ণার, মানে ফেডারেশন এগুলো ডিল করছে মনে হচ্ছে। ডিল করতে পারে, সেটা করতে পারে অবশ্যই, কিন্তু আমি বলবো যে বাফুফের যেটা উচিত, বাফুফে হয়তো কিছু মানে বাইরের দেশের ক্লাবগুলোর স্কাউটদের ইনভাইট করতে পারে যে তোমরা আমাদের এখানে আসো, দেখে যাও কোন কোন মেয়েকে তোমার পছন্দ হয়, তোমরা ট্রায়াল অ্যারেঞ্জ করে দাও। আমার মতে এটা হচ্ছে একদম মানে বেস্ট হবে, কারণ এটা সামগ্রিক একটা পিকচার উঠে আসবে মানে ওই স্কাউটদের কাছে যে হ্যাঁ এই মেয়েটা এইভাবে খেলে, এই মেয়েটা এইভাবে খেলে। আর স্কাউটিং এর মেইন কথা হচ্ছে কি ও যে মানে পরিবেশে অভ্যস্ত, ঠিক ওই পরিবেশে ওকে ইভ্যালুয়েট করতে হবে। এই কারণে কিন্তু দেখবেন যে ওয়ার্ল্ড ওয়াইড এত প্রযুক্তিগত মানে উন্নতির পরেও কিন্তু হচ্ছে মানে হিউম্যান স্কাউট যারা, ওদের চাহিদা কিন্তু দিনকে দিন বাড়তেছে। ইভেন রিয়াল মাদ্রিদ হচ্ছে জুলি ক্যাফেতানো, মানে ও যা বলে এটাই হচ্ছে লাস্ট ডিসিশন। ইভেন মাঝে মধ্যে হেড কোচের ডিসিশনকেও মানে ইনফ্লুয়েন্স করে ওর স্কাউটিং মেধা দিয়ে। তো এটা করলে আমার মধ্যে সবচেয়ে ভালো হবে যদি বাফুফে একটা এরকম একটা স্কাউটিং প্যানেল আনতে পারে দেশে, বাইরে কয়েকটা ক্লাবের, এখান থেকে যদি মেয়েদেরকে নিয়ে যেতে পারে। কারণ হচ্ছে মানে অস্ট্রেলিয়ার থার্ড টায়ারে যে সমস্ত দলগুলো চাচ্ছে ওগুলো কিন্তু খুবই অ্যামেচার লিগ, এবং হচ্ছে ওরা খুব বেশি যে পে করে এরকমও না। তবে এটা অবশ্যই একটা ভালো একটা মানে দারুণ মোচন হতে পারতো যে আমরা একটা যারা কিনা রেগুলার এশিয়ান ফুটবলে ডমিনেট করে তাদের একটা কোনো না কোনো একটা পর্যায়ে খেলতে যাচ্ছি। শুধু এক কথা একটু উত্তর জানতে চাচ্ছি যে আফটার শান্তি মার্দি গোল, তার গোলটা দেখার পরে আমাদের ফুটবলার কি ওয়ার্ল্ড ক্লাস ফুটবল খেলতে পারছে কিনা এখন? হ্যাঁ, গোলটা সেটাই বলে। অনেক ধন্যবাদ আবিদ আনোয়ার আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।